বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি এবং আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক লেখক মোহাম্মদ গোলাম মাওলা রনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার নুরুল ইসলাম মনি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষে আপনার দলের মহাসচিব বলেছেন জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন করা সম্ভব। ইতিমধ্যেই সংস্কার কমিশন ইনক্লুডিং নির্বাচন কমিশন সংস্কার কমিশনও তাদের রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু আমি একটু বুঝতে চাই যে একটা সময় আপনারা একদম প্রথমে 3 মাস, তারপরে যৌক্তিক সময় বলে কোনো দিনক্ষণ না দিয়ে সরকারকে সহযোগিতা করতে চাই, করছি, সবটাই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে একবার মোটামুটি একটা সময়ই বলে দিলেন যে জুলাই আগস্টের মধ্যেই সে সম্ভব। হঠাৎ করে কি ঘটলো? হঠাৎ করে কি ঘটার, হঠাৎ করে তো কিছু ঘটে নাই। আচ্ছা, বরং নির্বাচনটা ডিলে হওয়াটাই এটা দুর্ঘটনা। ঘটনাটা হলো নির্বাচনটা টাইমলি হওয়া। যেমন জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সময় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেটা 3 মাসেই সম্ভব হয়েছে এবং 3 মাসে করা সম্ভব। তো সুতরাং বিএনপি মনে করে যে এইরকম একটা নির্বাচন, প্রথম কথা হলো আমরা মনে করি কি হাসিনা কি ধ্বংস করেছে দেশে। হাসিনা অনেক কিছু ধ্বংস করেছে, তার একটা বিষয় আমি বলি এখন, তারপর সুযোগ হলে অন্য বিষয়ে বলবো। সেটি হলো গণতন্ত্র ধ্বংস করেছে। আমরা তো উই আর ক্রেভিং ফর দ্য ডেমোক্রেসি, উই আর ওয়ার্কিং ফর দ্য ডেমোক্রেসি। এই গভর্নমেন্ট তো ডেমোক্রেসি হবে তারই একটা ফসল, তারই প্রত্যাশায় এই গভর্নমেন্টটা তৈরি হয়েছে। হাসিনাকে হটিয়ে দিয়ে আমরা কী চাই? একটা ডেমোক্রেসি চাই। এই গভর্নমেন্ট তো আর চিরস্থায়ী গভর্নমেন্ট না। যে কোনো একটা গভর্নমেন্টই ল্যান্ডিং করার জায়গাটা একটা ডেমোক্রেটিকভাবে নির্বাচিত একটা গভর্নমেন্ট। সেক্ষেত্রে বিএনপি যেটা বলেছে সেটা সঠিক বলেছে, এবং সেটা যত দ্রুত নির্বাচন হয় ততই দেশের জন্য মঙ্গল। যেন আমি এলাকায় ঘুরি, আমার এলাকায় জানি সেখানে তারা প্রথম বলেছে যে ওই রকম একটা পরিস্থিতিতে তারা বলেছে যে 3 মাসের মধ্যে নির্বাচন, ওকে ফাইন, 3 মাসের মধ্যে নির্বাচন করতে পারবে না। তারা সংস্কার কমিশন গঠন করেছে অনেকগুলো, 10টা সংস্কার কমিশন। তখন তারা বলেছে একটা যৌক্তিক সময়ের মধ্যে আপনার একটা রোড ম্যাপ তৈরি করেন। তো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেয়ার ইজ নো রোড ম্যাপ। বিএনপি মনে করে জুন মাসের মধ্যে নির্বাচন হওয়াটাই, হ্যাঁ জুন মাসের মধ্যে আমি মনে করি ব্যক্তিগতভাবে জুন মাস, বিকজ ফ্রম হিয়ার টু ইট ইজ 5.5 months। তা 5.5 months যা কিছু আছে তা নিয়ে একটা নির্বাচন কন্ডাক্ট করা কোনো প্রবলেম না আমি মনে করি। বাট আপনি কি মনে করেন যে ইলেকশন কমিশন, প্রশাসন যন্ত্র, রাষ্ট্রযন্ত্র যে জায়গায় দাঁড়িয়ে আছে বা সেই জায়গায় তাদের পক্ষে এটা সম্ভব করা? প্রথমত হলো এই সরকারের সদিচ্ছা। প্রথমত সদিচ্ছা হলে সম্ভব, সদিচ্ছা না হলে সম্ভব না। এখন সরকারে কারা আছে? সরকারে শেখ হাসিনার মানে তৈরি করা জিনিসপত্র, টুলস যা আছে, যা মেশিনারি এই গভর্নমেন্টের সাথে আছে, সেই সব এই গভর্নমেন্টের সাথে আছে। সুতরাং এই মেশিনারি গভর্নমেন্ট চাইলেই পারছে না, এবং গতি কমে গেছে, প্লাস একটা সিদ্ধান্তহীনতার ব্যাপার হয়ে দাঁড়াইছে। এরা তো যারা আমলা বাহিনী আছে, সেই আমলা বাহিনীর ব্যাপারে আমি আপনার এখানে বলেছি, আর এক জায়গায় তো একবারে ডিটেল বলেছি বা টকশোতে। সেটা হলো আমলা বাহিনী চায় সরকার ব্যর্থ হোক, এটা হলো তাদের প্রত্যাশা, কার্যক্রমে এরকম প্রমাণ হয়। কারণ সেই লোকেরাই সবাই বসে আছে গভর্নমেন্টের প্রশাসন যন্ত্রে। তা প্রশাসন যন্ত্র ঠিক করে এই কাজটা করতে হলে আপনাদের আরও 15 বছর লাগবে। কারণ 4 টায়ার পর্যন্ত, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার পর্যন্ত সবই হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠিত এবং আওয়ামী লীগের লোকজন। এটা সরাতে হলে প্রত্যেকে 5 বছর করে সময় লাগবে, যদি 4-5 20 বছর এমনিই লাগে যদি এটা সরাতে হয়। সেই ক্ষেত্রে এ দিয়ে যদি গভর্নমেন্ট টাফ হয়, সিরিয়াস হয়, তাহলে এ দিয়েও নির্বাচন করা সম্ভব। যেমন শাহাবুদ্দিন সাহেবের সময় যখন হয়েছেন তখন এরশাদের তৈরি করা গভর্নমেন্টে ছিল, আমলারাও ছিল, কিন্তু তারাই একটা ভালো নির্বাচন করেছে। আজকে পত্রিকায় বললাম চাঁপাইনবাবগঞ্জের ডিসি, তিনি ওখানে নির্বাচন রাত্রে করতে দেন নাই এবং নির্বাচন সময় মতোই হয়েছে, আজকে দেখলাম পত্রিকায়। তো সেটা 2টা ওখানে বিএনপি পেয়েছে, একটা পেয়েছে আওয়ামী লীগ। তো নির্বাচন যদি নির্বাচনের মতন হয় এবং সেটা যদি করে এইসব আমলা অথবা যেগুলো, তাদের যদি টাফ হয়, গভর্নমেন্ট যদি মনে করে ইয়েস তুমি ডু অর মানে ইফ ইউ ডোন্ট ডু ইট দেন ইউ টু জাস্ট গো টু ইউর প্যাভিলিয়ন, এরকম একটা পরিস্থিতি যদি আসে, অথবা ইউ আর টু গো ফেস দ্য ট্রায়াল অর সামথিং লাইক দ্যাট, তো হু ইজ নট দেয়ার? এভরিবডি। আর প্রত্যেকের খাবার ইচ্ছা আছে, প্রত্যেকেই চাকরি করার ইচ্ছা আছে, আর চাকরির জন্য কীরকম হুড়োড়ি করে দেখেন, আর কেউ চাকরি লুজ করতে চান। সো আমি মনে করি এটা গভর্নমেন্ট ডিজায়ার করলে এবং এই টুলস দিয়ে, এই প্রশাসন দিয়ে একটা ভালো নির্বাচন করা সম্ভব, এবং সেটা নির্বাচন যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। থ্যাংক ইউ। আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার গোলাম মাওলা রনি, আপনি লেখালেখি করেন,
সারাক্ষণ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্লেষণ দিচ্ছেন, টেলিভিশনে বিশ্লেষণ দিচ্ছেন, রাজনীতির সঙ্গে সংস্রব আছে কি নেই, অ্যাটলিস্ট সাবেক সংসদ সদস্য আপনি রাজনীতির সঙ্গেও আমি বলবো নিবিড়ভাবে যুক্ত ছিলেন বা আছেন, হোয়াট এভার ইট ইজ। তো আমার প্রথম প্রশ্ন যেটা মিস্টার নুরুল ইসলাম মনিকে আমি করলাম, সেই প্রশ্নের উত্তরের সঙ্গে আমি বাড়তি যেটা আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো, এবং আমি একটু সূচনায় আপনাকে 5টা মিনিট সময় দিতেছি। আমার সাম্প্রতিককালে এক ধরনের হেকটিক ট্রাভেলসের মধ্যে দিয়ে আমি গেছি, এখানে সেখানে ঘোরাঘুরি করেছি। তো যেখানেই গেছি বাংলাদেশিদের সঙ্গে কথা বলে, কথা প্রসঙ্গে কে কী করছে, কার বিশ্লেষণ কীরকম, কে কী লিখছে, সেগুলো নিয়ে যখন কথা ওঠে, আপনার বক্তব্য নিয়ে অনেকেই শুনতে চাচ্ছে। এবং আমি সরি যে আমার ফলো করা হয় না, আমার নিজেরটাও আমি ফলো করতে পারি না, মানে ট্রাভেল করবার কারণে প্রচুর। সো আমি একটু আপনার কাছে বুঝতে চাই যে আপনি কী বলছেন। মানুষ খুব কনফিউজড আসলে, যে আসলে আপনি কোত্থেকে কোথায় যাচ্ছেন, কেন কি বলছেন। কিন্তু মানুষের মধ্যে আমি যেটা লক্ষ্য করেছি যে আপনার কথাবার্তাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রচুর কৌতূহল, আগ্রহ এবং এক ধরনের কনফিউশনও তৈরি হয়েছে। প্লিজ। না, এর মূল কারণ হলো আপনি দেখুন যে কিন্তু আমার ওই প্রশ্নটাও যে বিএনপি যেটা চাইছে জুলাই আগস্টের মধ্যে, সেটা সম্ভব কি না। আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনি যা জানতে চেয়েছেন A to Z বলার চেষ্টা করব নির্ধারিত সময়ের মধ্যে। প্রথমত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একজন আপাদমস্তক ভদ্রলোক মানুষ। তো যার জন্য উনি এই কারণেই জুলাই আগস্ট মাসের মধ্যে নির্বাচনটা চেয়েছেন। ওনার সিটে যদি মনি ভাই থাকতেন, আমি থাকতাম, তাহলে আমি বলতাম মার্চ মাসে নির্বাচনটা দিয়ে দেওয়াটাই বেটার। এর কারণ উনি অবশ্য বলেছেন ওনাদের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তের বা আলোচনার প্রেক্ষিতে। ওটাভাবে বলেছেন, বাট ইন্ডিভিজুয়াল যদি আমাকে বলা হতো বলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, তো আমি বলতাম যে আপনি অনতি বিলম্বে মার্চ মাসের মধ্যে, আরও বেটার হয় ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি দিয়ে দেন, এটা ভালো হয়। কারণটা কি? কারণটা হলো যে আমরা বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে তাকে একটা আমানত দিয়েছি, এবং এ জাতির এত সমন্বিত বিশ্বাস ইতিপূর্বে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব পায়নি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন। এখন আমরা তাকে আনকন্ডিশনালি দিয়েছি, এবং মেন্টালি মোরাললেস আমি জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত বলতে পারি যে সমস্ত রাজনৈতিক দলগুলোই মনে প্রাণে তারা বিশ্বাস করছে যে ঠিক আছে, বছর দুয়েক চলুক, তারপরে সব কিছু স্ট্যাবল হোক, তারপরে একটা সুন্দর নির্বাচন হোক। এটা তাদের একটা অনেস্ট থিঙ্কিং ছিল। এর কারণে বিএনপি নিজেও জানে, ধরুন এখন জনাব তারেক রহমান দেশের বাইরে আছে, তো উনি আছেন এখন প্রায় 20 বছর, 17-18 বছর দেশের বাইরে আছেন। তো বোঝার চেষ্টা করুন যে পলিটিক্যালি যদি বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করেন, হি যে মাস্টারপিস। মাত্র 9 মাস উনি দেশের বাইরে ছিলেন না। তো 9 মাস পরে তিনি বাংলাদেশে এসে দেশের বাইরে ছিলেন, অর্থাৎ তিনি দেশের ভেতরে ছিলেন না। এবং 9 মাস পরে এসে তিনি তার দীর্ঘদিনের বন্ধু তাজউদ্দিন সাহেবকে চিনতে পারলেননি। তিনি মোস্তাক সাহেবকে ভুলে গিয়েছেন, তোফায়েল সাহেবকে চিনতে পারেননি, আসম আব্দুর রবকে ওজন করতে পারেননি। ফলে কি হলো, সব কিছু এলোমেলো হয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধুর হাতে যদি 1 বছর 2 বছর সময় থাকতো দেখার মতো, তাহলে তার এই পলিটিক্যাল ব্লান্ডারগুলো হতো না। এখন জনাব তারেক রহমান সাহেব যদি 17 বছর দেশের বাইরে থাকেন, এখন উনি ওখানে বসে স্কাইপেতে কথা বলছেন, দলের যারা নেতাবৃন্দ আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, সেটা এক কথা। কিন্তু যখনই উনি পল্টন ময়দানে এসে বক্তব্য দিবেন, উনি যখন একটা অফিস নিয়মিত করবেন, হাজার হাজার নেতাকর্মী তার কাছে যাওয়ার পরে, এবং একটা বিরোধ পক্ষ এখানে তৈরি হয়ে যাবে। এখন ওই বিরোধ পক্ষকে মোকাবেলা করার জন্য রাষ্ট্রের যে একটা শক্তি দরকার, সেই শক্তিটা ক্রমশ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিশ্বাসহীনতায় পরিণত হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন, এমনকি যেদিন শেখ হাসিনার পতন হলো আগস্ট মাসের 5 তারিখে, ওই দিন পর্যন্ত থানা, পুলিশ, প্রশাসন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কে সাধারণ মানুষের যে বিশ্বাস ছিল, আজকের দিনে কিন্তু সেই বিশ্বাসটা নেই। তো এই বিশ্বাসটা নেই কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের যারা লোকজন আছেন তাদের অদক্ষতার কারণে, কিংবা নন কোঅপারেশনের কারণে, অথবা অতি চালাকির কারণে, অতিমাত্রা চালাকির কারণে। সেই চালাকিটা কি? সেই চালাকিটা হলো, তারা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে একটা বিশেষ রাজনৈতিক দলকে, বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে একেবারে পলিটিক্যালি ডিস্ট্রয় করে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে নিত্য নতুন মানে বদনাম হবে, চাঁদাবাজি হবে, দখলদারিত্ব হবে, এই সমস্ত বদনামগুলো বিএনপিকে অক্টোপাসের মতো
আঁকড়ে ধরবে এবং যখন সত্যিকার অর্থে ভোট হবে তখন মানুষ বলবে যে না, ভোট দিলে বিএনপি আসবে, আমরা এই ভোট চাই না, বিএনপিকে চাই না। ওইরকম একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হওয়ার মতো একটা পথ তৈরি হয়ে গেছে গত 5 মাসে। তো এর ফলে কি হলো, বিএনপির যারা কর্তৃপক্ষ তারা দেখতেছে যে এই সরকারের হাতে যতদিন ক্ষমতা থাকবে, যত প্রলম্বিত হবে, এই যে তাদের যে এখন দুর্নাম এবং বদনাম, এটার সংখ্যা বাড়তে থাকবে, অবিশ্বাসের সংখ্যা বাড়তে থাকবে। এমনকি আওয়ামী লীগ জমানাতে তাদের ভিতরে যে বিশ্বাস ছিল, অস্তিত্ব ছিল এবং একটা ফাইটিং টেন্ডেন্সি ছিল, এটা এখন বুমেরাং হয়ে যাচ্ছে তাদের দিক থেকে। এই জন্য মূলত এই দলটিকে বাঁচিয়ে রাখার জন্য, এই দলটিকে টিকিয়ে রাখার জন্য বিএনপি ছাড়া, দ্রুত নির্বাচন করা ছাড়া আর কোনো উপায় নেই। দেয়ার ইজ নো ওয়ে, আদারওয়াইজ তাদেরকে আজীবন এইভাবে জাতীয় পার্টি হয়ে বা ধরেন আরও ছোট ছোট পার্টির মতো হয়ে তাদেরকে বাঁচতে হবে। এই হলো বাস্তব অবস্থা। আপনার নিজের কথা? এটা আমার নিজের কথা না, এটা হলো ওই আমার মূল প্রশ্নের উত্তর, কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে আমার একটা প্রশ্ন ছিল। প্রথমত হলো যে আমি খুব ছোট করে, আপনার সময় কিন্তু প্রায় শেষ। হ্যাঁ, প্রায়। আমি খুব ছোট করে হলো যে গত 3-3.5 মাস ধরে আমি আসলে কোনো টেলিভিশনগুলোতে যাচ্ছি না। টেলিভিশনগুলোতে যাচ্ছি না, দুটো অনুষ্ঠান করেছি, আপনার এই একটা অনুষ্ঠান আর একটা বোধহয় মতিভাইয়ের অনুষ্ঠান ফ্রন্টলাইনে যাচ্ছি। এর কারণ হলো এখানে যে বিষয় নিয়ে আলোচনা করব, একটা প্রতিপক্ষ যারা আসতেছেন তারা যে বক্তব্য দিচ্ছেন, আমি এদের সঙ্গে বার্গেনিং করা, কথা বলা, কাউন্টার কোনো কথা বলা, সাজেস্ট করার মতো আমার আলাদা কোনো আমার তথ্যপাত্র আমার কাছে মনে হচ্ছে না যুক্তিযুক্ত যে ইট উইল বি ভেরি অ্যাট্রাকটিভ। তো আমি আমার নিজের যে ফেসবুক আমার যে ইউটিউব চ্যানেল, সেখানে আমি যেই জিনিসগুলো করি সেটা হলো প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে প্রতিদিন, এবং এক একটা দিন কিন্তু এক এক রকম ঘটনা ঘটছে। আজকে ধরুন গতকালের আগের দিন পর্যন্ত ধারণা ছিল যে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করবেন না, কিন্তু আজকে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন। আচ্ছা, তা যখন টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করলো তখন আমার ভাষণ কি হবে? একরকম হবে। আবার টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করার যে লেটারটা লিখেছেন সেটার অ্যাগেনস্টে প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ দিয়ে যখন বলছেন যে আমার দরজা আপনাদের সবসময় খোলা, তো এখন আমি কি বলবো বলেন? তা আমি যখন প্রতিদিনের ডে টু ডে যে ঘটনা, সেই ঘটনার যে একটা পলিটিক্যাল যে বিশ্লেষণ করছি, সেই বিশ্লেষণ শোনার পরে যারা সাধারণত গভীরে যায় না বা আগেরটা শুনিনি, তারা চিন্তা করে যে ভদ্রলোক সকালে একরকম বললো, এখন দুপুরে আর এক রকমের কথা বলে। এই কিছুক্ষণ আগে ইনু সাহেবের প্রশংসা করলেন, এখন আবার ইনু সাহেবকে বলতেছেন এটা ঠিক হচ্ছে না। বিএনপির আপনি মনে করেন যে আপনার গতি, প্রকৃতি, লক্ষ্য সব সুনির্দিষ্ট? হ্যাঁ, জি, আমি একেবারে সুনির্দিষ্টভাবে আমি এগোচ্ছি। যাকে বলা হয়, প্রথমত আমি নিজের সঙ্গে নিজের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখার চেষ্টা করছি, এবং আমি কখনো নিজের সঙ্গে প্রতারণা করছি না কোনো একটা বিষয়। মিস্টার নুরুল ইসলাম মনি, আলোচনার মধ্যে যেহেতু প্রসঙ্গটা আসলোই টিউলিপ সিদ্দিকের প্রশ্ন, এবং আপনি কিভাবে দেখেন, এবং এই যে দুর্নীতি নিয়ে অনেক কথাবার্তা হয়, অনেকেই হয়তো বলতে শুরু করবেন যে কই, যেটা গোলাম আল্লাহ রনি উল্লেখ করলেন, তিনি পদত্যাগ করলেন, প্রধানমন্ত্রী তাকে আবার আসার আহ্বান জানাচ্ছেন, একটা ছোট্ট তদন্ত করা হয়েছে, তদন্তের প্রধান বলছেন যে কিছুই পাওয়া যায়নি। একই কথা একই সময়ে বিএনপি বলতো যে আওয়ামী লীগ তারেক রহমানের সম্পর্কে এত কথাবার্তা বলল, একটা মামলা এস্টাবলিশ করতে পারলো না। কি ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা হলো ওনার যে বক্তব্য রাখছে তার জন্য কিছু কথা বলার জন্য বড় দরকার। জি, সেটা আপনি কিন্তু 3টা শব্দ বলেছেন, কিউরিয়াস, আর একটা শব্দ বলেছেন, আর লেসে বলেছেন কনফিউজড। পিপল কনফিউজড। ওনার বক্তব্য শুনে আমি এখনই এই মুহূর্তে কনফিউজড। সাগরের গভীর সাগরের মধ্যে যদি কেউ পথ হারিয়ে ফেলে এবং তার যদি কম্পাস না থাকে এবং সে জানে না যে কোথায় যাচ্ছে, সে যেটা যাচ্ছে সেটা মনে করে সেটাই সুনির্দিষ্ট জায়গায় যাচ্ছে, কিন্তু যাচ্ছে গভীর সাগরের দিকে, এটা হতে পারে। এখন ভাইয়ের কথা শুনে আমি কনফিউজড যে তারেক সাহেব দেশে নাই, 9 মাস পরে এসে শেখ মুজিবুর রহমান সাহেব করে ফেলেছে। 9 মাসে দেশ স্বাধীন হয়েছে। এটা এক লাইন বলতে চাই, দেশ স্বাধীন হয়েছে 9 মাসে। আপনি কত বছর বসে নির্বাচন দেবেন? স্বাধীন হয়েছে যুদ্ধ করে 9 মাসে, আপনি 9 মাস পরে নির্বাচনটা দেন। নির্বাচন দরকার এই কারণে, কারণ পিপলসের যে ডিম্যান্ড, এই পিপলসের সাথে এই গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই, কোনো কানেকশন নেই। যে মেইন প্রবলেম, এবং পিপলের সমস্যাটা তারা বুঝতে পারে না। যেমন ধরুন, আজকে তারা গ্যাসের দাম বাড়াবে, ডাবল করেছে। এই দেশে কলকারখানা চলবে কী করে? গ্যাসের দাম ডাবল করার পরে কলকারখানা চালাবার পরে তাদের কি প্রত্যাশা আছে? এই গভর্নমেন্ট তাদের কোনো স্ট্রিক নেই তো। তারা কয়েকদিন পরে চলে গেলে তারপর কী চালাবে দেশটা? তারা তো যাবেই একদিন। যাওয়ার পরে কী হবে? এই দেশটা কি একদম ফেলে দিয়ে চলে যাবে? সাগরে তো আর ফেলে দিতে পারবে না, দেশটা থাকবে। গোলাম মাওলা রনি একদিন হয়তো ধরেন এই দেশের দায়িত্ব নেবে, আপনি নেবেন বা XYZ কেউ একজন নিলে বা আমি নিলাম।
কিন্তু কেউ একজন নিলে সেটা চালাবে কী করে? আজকে গ্যাসের দাম ডাবল বাড়িয়ে দিলে, যেটা গতকালকে ছিল 20 টাকা সেটা করেছেন আপনি 40 টাকা 80 টাকা করতে চেয়েছিল। আপনি ভ্যাট বসাইছেন, ট্যাক্স বসেছেন কার উপরে? আপনি দেবপ্রিয়বাবু বলছে আপনি 6টা বাজেট দিতে পারেন, সেই পরিমাণ টাকা চুরি করেছে, এটা ঘোষিত। অঘোষিত তো আরও বেশি, আরও 6টা বাজেটের টাকা আছে ধরুন। আচ্ছা ঘোষিতটাই ধরলাম, আপনি 6টা বাজেটের টাকা 1টা টাকা আনার জন্য কোনো প্রক্রিয়া গত 5 মাসে আপনি দেন না, 6 মাসের মধ্যে নাই, একটা নো প্রক্রিয়া আমি কোনো দেখিনি, শুধুমাত্র আজকে স্টেটমেন্ট দেখছি। আজকে স্টেটমেন্ট দিচ্ছে, এটা তো আমি আজকে তো 3 মাস ধরে টকশোতে বলছি আপনারা টাকা আনেন না কেন বাইরে থেকে? আপনি মানুষের উপর ট্যাক্স বসাচ্ছেন কেন? এই মানুষের উপর ট্যাক্সটা না বসিয়ে আপনি টাকাটা বাইরে থেকে নিয়ে আসেন। এই যে টাকাটা তারা চুরি করেছে, টিউরিসিদির কথা বলব কি, ফ্যামিলি সহ সবাই মিলে চোর। শেখ মুজিব বলছে আমি পেয়েছি চোরের খনি, আর সেই চোরের খনির মূল খনির দায়িত্ব দিয়ে গেছে শেখ হাসিনাকে। আর শেখ হাসিনার পাশে তারা ছিল তার বোন, তার ভাই, ভাতিজা, সবাই চোরের খনি, চোরের ফ্যাক্টরি। এখন সব জায়গায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই শেখ হাসিনা বলছে যে এতিমের টাকা বাইরে খেয়েছে খালেদা জিয়া, বলো সেই 2 কোটি টাকা বাইরে 12 কোটি টাকা 6 কোটি টাকা হয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা করব কি, দেশের দুর্নীতির ব্যাপারে, দুর্নীতি যে এই পর্যায়ে যেতে পারে এবং এত হইতে পারে এটা তো ধারণার মধ্যেও মানুষের কোনো নাই। আপনারা তো ধারণার মধ্যে থাকার কথা না, আমাদের থাকতে পারে না। একটা রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে যদি $5 বিলিয়ন বা $6 বিলিয়ন যদি চুরি করতে একটা প্রজেক্ট থেকে, বিএনপি 10 বছর যদি গভর্নমেন্টে থাকে তাও কিন্তু এই $6 বিলিয়ন চুরি করতে পারবে। মানে বিএনপি যে ই করে, উনি যে বললেন যে কনফিউজ মানুষের দুর্নাম হয়েছে, বিএনপি সেরকম পার্টি জাতীয় পার্টির বাছার করা, বিএনপি তো জাতীয় পার্টি কেন তার চেয়ে ছোটো করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। খুলনায় ভোট হওয়ার পরে শেখ হাসিনা বলছে এত ভোট কী করে পাইল? শেখ হাসিনা তো এটা তো বলছি, টেলিভিশনে আপনি নিশ্চয়ই শোনার কথা আমার মনেও আছে। তো বিএনপিকে মারছে, ধরছে, কাটছে, জেলে দিছে, গুম খুন অত্যাচার বলতে যা বোঝায়, এদেশে জেলখানা বাংলাদেশে তো জেলখানা হয়ে গেছিলো, সমগ্র মানুষ জেলে গেছে, এরকম পরিস্থিতি। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে 20-25টা মামলা, আমাদের মতো একটা মানুষের বিরুদ্ধে 15-20টা মামলা, আর 400-500 পর্যন্ত মামলা হয়েছে। এই দেশে এত মামলা করার পরে বিএনপি কোনো নিচে যায় না, বিএনপি আরও শক্তি নিয়ে বৃদ্ধি নিয়ে আছে। বিএনপি সম্পর্কে কোশ্চেন হলো, মানুষ গভর্নমেন্টে গেলে মানুষের প্রত্যাশা থাকে গভর্নমেন্ট থেকে টিল্ট হইতে পারে। আমরা গভর্নমেন্টে যাই না, আমাদের তো মুখ খোলা আছে, আমরা হাজার কথা বলবো মানুষের কাছে, বলার তো পরিস্থিতি আছে। আপনি গেলে বিএনপি, যদি আপনি বিএনপি ক্যান্ডিডেট হিসেবে দেন, আপনি বলবেন কি? আপনার তো একটা বক্তৃতা আছে মানুষের কাছে, মানুষকে বলবেন কি? এই পরিমাণ সম্পদ দূর করেছে, তা তো উস্কানো যায় না, আলোচনায়ও তো আসে না, আলোচনা করাও তো অসুবিধা। মানে এই পরিমাণ আপনি যে ক্ষেত্র ধরেন সেই ক্ষেত্রেই লুটপাট, যে ক্ষেত্র ধরেন, যেটা ধরেন, কনস্ট্রাকশন ধরেন, অথবা ধরেন কোনো একটা পরামর্শ, আমি কোথায় জানি পড়ছি কয়েকদিন আগে, আর মনে রাখতে পারিনি, এটা সত্যি কথা মনে রাখতেন, পেপার জমা করে রাখতেছি, যদি ভবিষ্যতে কোনো সুযোগ হয় তাহলে এইসব কথা বলবো। এখন পেপার জমা করতেছি, মনে রাখা সম্ভব না। 95 কোটি টাকার প্রজেক্ট, 94 কোটি টাকা দিয়েছে পরামর্শ ফি, 1 কোটি টাকার কাজ। এই কয়েকদিন আমি পেপারে পড়েছি, কোথায় আমি মনে বলতো ঠিক মনে নেই। প্রত্যেক দিন এই পেপারে এই পরিমাণ লুটপাটের খবর আসে। বাংলাদেশে এরকম 2টা-5টা লুটপাট হলে আমি ফাটাই ফেলাইতাম টেলিভিশন বা বক্তৃতা দিয়ে, কিন্তু এত লুটপাট যে বলাই যায় না কোনটা বলতে কোনটা রেখে কোনটা বলবো। একটা প্রজেক্টের কথা বলা পারবে, বালিশের কথা আপনার মনে আছে, পর্দার কথা মনে আছে, একটা কলা গাছ না জানি কি, একটা নারকেল গাছ বিক্রি হয়েছে 6 কোটি টাকায়, $6,000 এলসি দিয়েছে ইন্ডিয়া, $6 লক্ষ পেমেন্ট করেছে। $6,000 কি যেন পার্টস, বিআরটি না বিআরটিসি পার্টস স্মুল করবে, $6 লক্ষ পেমেন্ট করছে। এখানে যে কোনো কিছুর মা বাপ ছিল না, মা বাপহীন একটা দেশে, এবং লুটপাট করারও একটা সীমা থাকে। সব কিছু যে আমি এটা লুটপাট করে বাকিটা যেন বাঁচাই রাখতে পারি, আরও ভবিষ্যতে লুটপাট করবো, সেরকমও না, যে যায় যাক, এই পরিস্থিতি হয়ে গেছিলো। তাকে লুটপাটের প্রশ্ন যাইতেছি না, মানে বলবো কি, এটা বললে করতে চাপ নাই, এটা ফ্যামিলি সহ চোর, সবাই মিলে চোর। তা সবাই মিলে চোর, এখন এদের আলোচনা করবো কি? আলোচনা করার কী আছে? তারা করেছে দেশটা ধ্বংস হোক। একটা নর্মাল হিউম্যান বিইংয়ের বডিতে ব্লাড থাকে 5 লিটার, এরা 6 লিটার নিয়ে গেছে, ব্যাপারটা এরকমই করে ফেলছে। তারা চাইছে ইকোনমিক্যালি দুর্বল হলে দেশটা আমাদের সাবসার্ভেন্ট একটা কান্ট্রি হিসেবে অথবা একটা করদরাজ্য হিসেবে আমরা ভারতের পাশে থাকতে পারি, এইটা হলো তারা কার্যকর করছে। দ্যাট প্রোগ্রাম দে হ্যাভ মেড, এবং অন দ্য বেসিস অফ দ্যাট প্রোগ্রাম দে হ্যাভ টেকেন অল দ্য প্রোগ্রামস। ওই প্রোগ্রামের ভিতরে মূল প্রোগ্রাম ইজ দেয়ার যে আপনার ব্লাড সাকিং করে, সাইফোনিং করে টোটাল ব্লাডটা নিয়ে যেতে, আপনি যদি ইকোনমিক্যালি উইক হয়ে যান একটা কান্ট্রি, আপনি তো কান্ট্রি হিসেবে এরপর ফাইট করবেন কি? আপনি ভাত খাবেন না ফাইট করবেন? হিটলারের সেই বিখ্যাত কথা এখন বলা লাগে যে মানুষকে এই পর্যায়ে নিয়ে রাখো, মানুষ বেঁচে আছে সেইটাই যেন মনে করে তার জীবনের সবচেয়ে বড় উন্নতি। তো বাংলাদেশে হাসিনা তো সেই জায়গায় নিয়ে গেছিলো যে মানুষ বেঁচে আছে, আমি বেঁচে আছি, সেইটাই আমার জন্য বড় উন্নতি। হাসিনা আমাকে ধরে নেই, পুলিশ আমার বাড়িতে আসে না, র্যাব আমাকে খুঁজতেছে না, এইটাই আমার বড় উন্নতি। এর চেয়ে বড় উন্নতি মানুষ বাংলাদেশে কিছু কল্পনাও করতে পারেনি। জি, মিস্টার গোলাম মাওলা রনি, বিশ্লেষক হিসেবে আমি জানি না আপনার, আবারও বলি যে
পলিটিক্যাল অবস্থান অ্যাফিলিয়েশন সম্পর্কে আমি এই মুহূর্তে কিছু প্রশ্ন রাখছি না বা বুঝতেও পারছি না, বাট একজন অ্যানালিস্ট হিসেবে আপনার কাছে আমি শুনতে চাই যে বিএনপির যে রাজনৈতিক অবস্থান ট্র্যাডিশনালি যেটা দেখা গেছে, বিএনপি কি সেখান থেকে খানিকটা নিজেকে পরিবর্তিত সংশোধিত করবার চেষ্টা করছে বলে আপনার মনে হয়? যেমন একটা অভিযোগ আওয়ামী লীগের ঘরানা থেকে করা হতো যে বিএনপি একদম ফার রাইটিস্টদের সঙ্গে সম্পর্কিত, জামাত অন্যান্য ইসলামী শক্তিগুলোর সঙ্গে সম্পর্কিত। আজকে কি মনে হচ্ছে যে বিএনপি একটু মধ্যপন্থা, উদারনৈতিক গণতন্ত্র একেবারেই অন্যদের চাইতে নিজেদেরকে একটু আলাদা করে ৭১-এর মূল চেতনাটাকে ধারণ করে আওয়ামী লীগের মতো চেতনা বাণিজ্য নয়, এবং জামাতের সঙ্গে ডিস্টেন্স তো আন্দোলনের আগের থেকেই শুরু হয়েছে, বাট মানে আমি জুলাই আগস্টের অভ্যুত্থানের ওই সময়কার আন্দোলনের কথা বলছি, এটা এখন একটা আলাদা দুটো শক্তিতে পরিণত হচ্ছে। একদিকে মানে ইসলামী বা ট্র্যাডিশনাল ইসলামকে ধারণ করে পলিটিক্যাল ইসলাম থেকে নিজেকে খানিকটা দূরে সরিয়ে নিজের একটা এমন একটা অবস্থান তৈরি করা যে বাংলাদেশের আধুনিক মানুষ, উদার মানুষ, গণতান্ত্রিক শক্তিগুলো সবাই তার পেছনে। এবং আমরা লক্ষ্য করছি বেশ কিছু রাজনৈতিক দল যারা কোনোদিন বিএনপির সঙ্গে ছিল না, কোনো অ্যালায়েন্সের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ, তারাও এখন বিএনপির রাজনীতিকে, বিএনপির ম্যাচুরিটিকে প্রশংসা করছে। আপনার অবজারভেশন কি, বা এই যে নতুন মেরুকরণ সেটার আসলে ভবিষ্যৎ কি? এবং এই জায়গায় আমি আরেকটু শুনতে চাইবো, আমি ১-২ মিনিট আপনি বেশি সময় নিন, পরে মিস্টার মনি অ্যাড করুন, আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনি কি দেখেন সেটাও একটু শুনতে চাই। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন, মানে এই যে নতুন মেরুকরণ, নতুন পরিস্থিতি, আওয়ামী লীগকে আসলে কোথায় আপনি দেখেন? আমি প্রথমত যেটা বলি, আওয়ামী লীগের এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ইন্ডিভিজুয়ালি রাজনীতি করার কোনো ভবিষ্যৎ নেই। যদি সরকার অথবা বিএনপির মতো শক্তিশালী একটি রাজনৈতিক দল তাদেরকে কোনো উইন্ডো করে না দেয়, তাহলে এই মুহূর্তে রাজনীতিতে এন্টার করার কোনো রকম সুযোগ তাদের নেই। কিন্তু যদি ধরেন সরকার বা বিএনপি তারা বাধা হয়ে দাঁড়ালো না, মানে সরকার তাকে নিষিদ্ধ করলো না, তাকে বললো না যে তুমি ইলেকশন করতে পারবে না, তাহলে সম্ভব না। আবার বিএনপি তারা মাঠে নামলেই তাদেরকে পেটাতে যাবে না, তাতে সম্ভব না। এই কারণ হলো যে জনরোষ রয়ে গেছে, জনরোষটা একটু কমেনি। যেমন দেখা গেল যে আমরা ডক্টর ইউনূসের ব্যাপারে খুবই বিরক্ত, বিএনপির অনেক নেতাকর্মীর ব্যাপারে খুবই বিরক্ত। ইট ডাজ নট মিন যে আওয়ামী লীগের যে সমস্ত লোক আমাদেরকে ১৫ বছর যাবত অত্যাচার করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এবং আপনি দেখেন এই যে মাঝে মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন ধরা পড়ে, তো মানুষ হারিয়ে ফেলে, ধৈর্য হারিয়ে ফেলে, তাদেরকে পিটুনি দেয়। কিংবা ওই যে হঠাৎ করে দেখা গেল যে ফেসবুকে এসে, লাইভে এসে কোনো নেতা কথাবার্তা বলে, এগুলো দেখলে মানুষের মেজাজ ঠিক থাকে না। তো আওয়ামী লীগ এখনও পর্যন্ত তারা মনে করছে যে তারা ঘোরের মধ্যে। স্যার কারণটা কি দেখেন, আমাদের একটা ট্রেডিশনাল রাজনীতি হলো, আপনি যদি বিএনপিকে বলেন যে 1/11টা কেন হলো, তারা বলবে যে এটা মঈনুদ্দিন ফখরুদ্দিন আমাদের সাথে বেইমানি করেছে, এর অন্য কোনো আমরা কিচ্ছু করি নাই, উই ডিড নাথিং, আমাদের কোনো অন্যায় ছিল না। আপনি যদি জামাতকে জিজ্ঞাসা করেন, বলবেন যে ৭১ সালে আমরা সব একদম পারফেক্ট ছিলাম, আমাদের মানে ওই সময়টাতে অখণ্ড বাংলাদেশ বা অখণ্ড পাকিস্তান। কেউ তো বলছেন যে জামাত এখন আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলছে, কিন্তু জামাতের ক্ষমা প্রার্থনা। আবার হ্যাঁ, ওইটি আবার যদি এখন আপনি আওয়ামী লীগের কোনো লোকের জিজ্ঞাসা করেন, তারা প্রথমে বলবে যে আমাদের সাথে পুলিশ এবং সেনাবাহিনী বেইমানি করেছে, আমাদের জনগণ আমাদেরকে তাড়ায় নাই, বিএনপি আমাদেরকে তাড়ায় নাই, কেউ তাড়ায় নাই। অর্থাৎ যে যার অবস্থানে যখনই খুব স্ট্রিক্ট অবস্থায় থাকছে। এবং দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি তার একটা চমৎকার কথা বলেছেন নুরুল কবির সাহেবের সাথে একটা সাক্ষাৎকারে। তো তিনি যেটা বলেছেন যে আমার কাছে যখন আসে সবাই, আমি তো তাদের কথাবার্তা শুনলে একেবারে অভিভূত হয়ে যাই, এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল আমাকে সাহায্য করতে চায়, সহযোগিতা করতে চায়, আমি যা বলি তারা অ্যাগ্রি করে, আর তারা যা বলে আমিও তাদের সঙ্গে অ্যাগ্রি করি। কিন্তু এই রুম থেকে বের হয়ে যাওয়ার পরে কিসে কী হয়ে যায় আমি আর কোনো কিছু বুঝতে পারি না। তো এই যে রাজনীতির একটা জটিল আবর্ত, এর আবর্তটা হলো যে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা যারা আছে, ধরেন বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, ৪টি রাজনৈতিক দলের তাদের ইতিহাসের কোনো একটা জায়গার জন্য এখনও পর্যন্ত তারা সরি বলেও নাই এবং তারা বলবে না। এবং যেহেতু তারা বলবে না, না বলার কারণে আওয়ামী লীগের প্রসঙ্গে যেটা আসছে, এখন যেহেতু সময়টা বিএনপির পক্ষে, ফলে বিএনপির সেই ১-১১ সময় তারা কী করেছিল না করেছিল এগুলো ভুলে গেছে এই ২০ বছর পরে। কিন্তু আওয়ামী লীগের যে ঘাগুলো সেগুলো এখনও দগদগে রয়ে গেছে। ফলে এই অবস্থাতে যদি তারা এসে ওয়াকারুজ্জামানকে একটা গালি দেয়,
পুলিশকে একটা গালি দেয়, কিংবা এখন সে যদি আবার তারেক রহমান সাহেবকে সে আগের মতোই ওই ভাষায় কথা বলে, আবার সেই রাজাকারের নাতিপুতি কথা বলে, তাহলে এই জিনিসগুলো জনগণ আবার বিক্ষুব্ধ হয়ে উঠবে। এই জিনিসটা আওয়ামী লীগের লোকজন এখন পর্যন্ত বুঝতে পারেনি। তো যতক্ষণ পর্যন্ত তারা সেই বিষয়গুলো বুঝতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই জনপদে রাজনীতি করার মতো মোরাল ক্যারেজ তাদেরকে হবে। আপনাদের তো অনুশোচনা থাকতে হবে, সরি বলতে হবে। তো আমি তো কাউর ভিতরে সেই জিনিসগুলো দেখিনি। এটা গেল আওয়ামী লীগ সম্পর্কে। আর দ্বিতীয় যে প্রথম যে প্রশ্নটি আপনি করেছিলেন, সেটা হলো বিএনপির যে রাজনীতি বা চলমান অবস্থা, জামাত সম্পর্ক, অর্থাৎ এই সময়টার মধ্যে বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর তৎপরতা, এখানে এই সময়টার মধ্যে এত দ্রুত এত কিছু ঘটেছে যে বিএনপির অনেক বড় বড় নেতা, একেবারে বড় বড় নেতা, তারাও বুঝতে পারেনি যে এটা কি করে হলো। যেমন দেখুন, সরকার ডক্টর ইউনূস যেখানে শপথ নেননি, তার আগে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়ে গেল। এখন বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ যে হাউ ইট ইজ পসিবল, আসাদ সাহেব কী করে অ্যাটর্নি জেনারেল হলেন, তারা অনেকে অবাক হয়ে গেলেন। আবার দেখা গেল 8 তারিখ, জুলাই মাসের 8 তারিখ রাত্রি 2টো না 3টা পর্যন্ত সচিবালয়ের অনেকগুলো রুমে বাতি জ্বলেছে, এবং সেখানে সেই বড় বড় পোস্টগুলোতে মুহূর্তের মধ্যে, ওই দিন 24 ঘন্টার মধ্যে সেই লোকজন সব নিয়োগ হয়ে গেল, সংস্থাপন সচিব থেকে শুরু করে ক্যাবিনেট সচিব, শিক্ষা সচিব, বড় বড় পদগুলো, এবং খুঁজে খুঁজে দেখা গেল এগুলোর সাথে অলমোস্ট সবারই একটা বিশেষ রাজনৈতিক দলের একটা সম্পর্ক আছে। এরপর উইদিন 1 উইকের মধ্যে যখন বিএনপি এলো, বিএনপি যারা লোকজন এলো, তারাও দেখা গেল যে বিএনপির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেই, কোনো হাইকমান্ডের কোনো নির্দেশনা নেই, কোনো প্ল্যান নেই, পরিকল্পনা নেই। কিন্তু পুলিশে, সেক্রেটারিয়েটে এমন অনেক কোনো ঘটনাগুলো ঘটলো, যেই ঘটনার দায়গুলো পুলিশ মানে বিএনপির উপরে আসলো, এবং ওই ঘটনার জন্য বিএনপি এবং জামাতের মধ্যে সম্পর্কটাগুলো নষ্ট হয়ে গেল। এবং সেই নষ্ট কিন্তু কোনো রাজনৈতিক নেতাকর্মীদের কারণে হয়নি, মানে আমার জন্য বা মনীষ সাহেবের জন্য হয়নি। এখন দেখুন, যে আমলা যারা ছিলেন, পুলিশের বলেন, সিভিল সার্ভিসে বলেন, ইভেন জুডিশিয়ারিতে যারা ঢুকে গেছেন, এই মানুষগুলো কিন্তু গত 15 বছরে মানে আওয়ামী লীগ যেই কয়বার জয় বাংলা বলেছে, তার চেয়ে বেশি জয় বাংলা বলেছেন। যারা শাস্তি পেয়েছিল, চাকরি থেকে দূরে ছিল, তারা নিরাপদ দূরত্বে গিয়ে চুপচাপ থেকেছে, যে অ্যাটলিস্ট আমার মধ্যে এখন আওয়ামী লীগের পন্থী আমলারা যেভাবে আছে, বিএনপি পন্থী আমলারা কিন্তু গত 15 বছর ওইভাবে ছিল। বিএনপির জন্য আমি একটা খুব সেন্সিটিভ পোস্ট, আমি জানি যে এই লোকটা একেবারে বিএনপির লোক, কিন্তু তার কাছে বিএনপির পরিচয়, আমি বিএনপির পরিচয় নিয়ে তার কাছে বসার পর্যন্ত সুযোগ পাইনি। এই সময়টার মধ্যে দেখা গেল বিএনপির একজন সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে ক্ষমতা, তার চেয়ে বেশি ক্ষমতা সেই আমলাদের হয়ে গেছে এই সময়টার মধ্যে। অর্থাৎ এত দ্রুততার সাথে পদ পদবি দখল করার জন্য, সিবিএগুলো দখল করার জন্য এই দুটো রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছে, তো সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দগুলোকে না জানিয়ে এই আমলারা যার যার জায়গাতে তারা পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে ওই আমলাদের যে বিরোধটা, সিবিএ নেতাদের বিরোধ, এখন সোনালী ব্যাংক সিবিএ, অগ্রণী ব্যাংক সিবিএ, ওই দিন আপনার 5ই আগস্টের পরে 48 ঘন্টার মধ্যে কিন্তু এগুলো সব দখল হয়ে গেছে। ঢাকার এক একটা মার্কেটে শত শত কোটি টাকার ডিলিং হয়। আপনি বড় বড় যে গুলিস্তানের মার্কেটগুলো আছে, ওই মার্কেটের যে নতুন পদ পদবিগুলো, এগুলো কি জামাত দখল করবে না বিএনপি দখল করবে? যে দখল করেছে, যদি বিএনপি করে থাকে, জামাতের লোকশত্রু হয়ে গেছে, জামাত দখল করলে বিএনপি লোকশত্রু হয়ে গেছে, এবং ওটাই আলটিমেটলি ওই স্বার্থের সংঘাতটা পলিটিক্যাল জায়গাতে চলে এসেছে। এবং এই পলিটিক্যাল জায়গাতে চলে আসার পরে এখন যে যার যেটা হাতিয়ার আছে, বিএনপির হাতিয়ার কি? বিএনপির হাতিয়ার তার জনপ্রিয়তা, বিএনপির হাতিয়ার হলো তার বিশাল জনগোষ্ঠী, মাস পিপলের সাথে সে তার গর্বের বিষয় হলো সে মুক্তিযুদ্ধ করেছে। তো সে সেই বিষয়গুলো নিয়ে জামাতকে খোঁটা দিচ্ছে যে 71 তুমি কোথায় ছিলে, তোমরা তো এই কাজ করেছো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ঘটনা। জামাত আবার এগুলোর উত্তর না দিয়ে, জামাতের যেটা আছে, তারা নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, তারা নিজেদেরকে সৎ হিসেবে করে, তারা বলে যে আমরা তো চোর না, এক চোর গেছে আর এক চোরকে আমরা নেব না, এক জালেম গেছে আর এক জালেমকে নেব না। এখন এই যে একটা কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট এমন একটা পর্যায়ে চলে এসেছে, যেটা আলটিমেটলি এই সরকারকেও বিপদে ফেলেছে, জনগণকে বিপদে ফেলেছে, এবং দুটো দলকে বিপদে ফেলেছে। এবং এইখান থেকে এখন আর বের হওয়ার মতো, মানে এর যে ক্ষয়ক্ষতি, এই কয়দিনে, এই 5 মাসে যে ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতির যে আমাকে আপনি যেহেতু আমি জানি যে ধর্মভিত্তিক রাজনীতি বা গোষ্ঠীগুলোকে আপনি দীর্ঘদিন যাবৎ ফলো করেন,
আপনার কি ধারণা যে বিএনপি জামাত আগামী দিনগুলোতে কাছাকাছি আসবার আর সুযোগ আছে না দূরত্বটা বাড়বে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জামায়াতের সঙ্গে অন্যান্য যে ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল শক্তি, আমি বলছি যেমন ধরেন ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, কারণ তারা আবার নিজেদেরকে রাজনৈতিক দল বলে না, সো এদের সঙ্গে জামাতের শক্ত, এদের সঙ্গে এক ধরনের সম্পর্কে টানাপোড়েন সবসময় ছিল, এরা কি একসঙ্গে হবার কোনো সুযোগ আছে? না, এখানে বিএনপির সঙ্গে জামাতের হবে না, যেহেতু না বিএনপির সঙ্গে জামাতের হবে না সেটা বলছি আমি, জামাতের সঙ্গে অন্যদের কথা বলছি। অন্য রাজনৈতিক দলগুলোরও হবে না, বরং তাদের সঙ্গে আরো হানাহানি অতীতের যে কোনো মানে সমস্যা বেশি হবে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে। রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি। আপনি বলছেন যে জামাতকে একা হাঁটতে হবে? জামাতকে একা হাঁটতে হবে, সম্পূর্ণ একা হাঁটতে, এবং তারা সেটা জানে এবং সেই জন্যই তারা ওইভাবে প্রস্তুতি নিয়ে হাঁটছে। এবং সে কারণেই কি তারা মাঝে মধ্যে তাদের কেউ নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে? হ্যাঁ, তারা চাচ্ছে, বিকজ মানে নির্বাচন যত বিলম্বিত হবে জামাত তত স্ট্রং হবে, তত তারা গুছিয়ে নিতে পারবে, এবং বিএনপি তত বদনাম হবে, এবং ডক্টর ইউনূস তত দুর্বল হবে, এবং যখন দুর্বল হবে ঘোলা পানিতে মাছ শিকার করা যেহেতু মানে তাদের জন্য খুব ইজি হবে। ইসলাম, রাজনীতি কোনো ডেফিনিট কথা নেই, ডেফিনিট কথা, শেষ কথা নেই, ডেফিনিট কথা নেই, শেষ কথা অন্য কথা, একটা ডেফিনিট নেই। যেমন উনি বললেন জামাত বিএনপি একত্র হবে না, ডেফিনিটলি এরকম রাজনীতি কোনো ডেফিনিট বিষয় নেই। একবার একটা ছোট যোগ বলতে হয় যে আম্মা তুমি কি আব্বার সাথে জীবনে কখনো একমত হয়েছো, সেটা জিজ্ঞেস করছে। একবার হয়েছি। কবে? যখন ঘরে আগুন লাগছে তখন পাকঘরে দরজায় দুজন একসাথে লাফ দিয়ে বাইরেছি। তো ঘরে আগুন লাগলে পাকঘরে দরজায় দুজন একসাথে বাইরে, এটাই হলো ব্যাপার। কোশ্চেন হলো আন্দোলন করেছে শেখ মুজিবুর রহমান সাহেবের বিরুদ্ধে, তারপরে গভর্নমেন্টে আসলো, জিয়াউর রহমান স্যারের গভর্নমেন্ট আসলো, আসার পরে বিএনপিও একবার ক্ষমতা থেকে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে ক্ষমতায় আসলো হোসেন মোহাম্মদের সাথে। এই আওয়ামী লীগ বিএনপি একত্রে আন্দোলন করেনি, এটা তো আপনি চোখে দেখছেন। এক মুদ্রার এই পিঠের ওপিঠ বা নর্থ পোল আর সাউথ পোল একত্রে আন্দোলন। আন্দোলনের প্রশ্ন না, এখন যেহেতু ক্ষমতায় যাওয়ার প্রশ্ন, সেই কারণে এই প্রশ্নটা তার উত্তর। রাজনীতির কৌশল থাকে আর রাজনৈতিক একটা বড় এজেন্ডা থাকে। এই আপনি শাক নিলেন কি মূলা নিলেন কি কচু নিলেন কলা নিলেন, এই নিয়ে রাজনীতির ডিসিশন হয় না। রাজনীতির ডিসিশন হবে ব্রড স্পেকট্রামে। আপনি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন কিনা, ডেমোক্রেসিতে বিশ্বাস করলে আপনি আপনার পাশে যারা আপনার ফ্রেন্ড বা যাদের দিয়ে আপনার চলেন, যারা এখানে মূলত ফ্যাক্টর, আপনারা বুঝতেই পারেন যে কারা ফ্যাক্টর, সেই সব লোকদের বক্তব্য কী, আপনার সেই সব লোকদের বক্তব্য, আপনার ইচ্ছা এবং মানুষের ইচ্ছা এবং আপনার পরিবেশিক অবস্থা, এই মিলাইয়া আপনি ব্লেন্ড করার পর যে জিনিসটা বেরোবে সেটা হলো রাজনীতি। আপনি তৈরি করবেন, আপনার ইচ্ছা আছে আপনি ধর্ম এখানে চালু করবেন। আর বাংলাদেশ পাকিস্তানে ইমরান খান সৎ মানুষ, জেলে আছে, একে জেলে আছে দীর্ঘদিন ধরে। আবার বিশ্ব রাজনীতিতে যদি ইমরান খানের কথা বলেন, একজন সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং ভালো রাজনীতিবিদ, দেশপ্রেমিক, কিন্তু লোকটা আছে জেলে। এটা সকল কিছু মিলেই একটা ফলাফল হবে। এটা আপনি আজকে যে পরিস্থিতি আছে, কালকে পরিস্থিতি কী হবে নোবডি নোস। কালকে প্রফেসর ইউনূস কেমন করবেন, কী করবেন আমি জানি না, আমি জানি না, রনি ভাইও জানেন না। তো রাজনীতিতে একটা পলিটিক্যাল যে পয়েন্ট, মানে পলিটিক্যাল দাঁড়াবে দুইটা একটা পয়েন্টের উপর ভিত্তি করে, সেখানে একটা পোলারাইজেশন হইতেই পারে কোনো সময়। সেই পোলারাইজেশন কার সাথে? আপনি আমাকে সরাসরি বলেন যে নির্বাচনকে সামনে রেখে জামাত বিএনপির নৈকট্য বারবার কোনো সুযোগ আছে না দূরত্ব বাড়বে? দূরত্ব বাড়ার সম্ভাবনা যেমন আছে, আবার নৈকট্য হওয়ার সম্ভাবনা তেমনই, একদম 100 দুইটাই। এখন হইতে পারে যে আমরা যদি জামাত যদি তার অঙ্ক করে দেখে যে এই পরিস্থিতিতে তার অঙ্ক মিলে না, তখন সে অঙ্ক মিলাবার জন্য সে চেষ্টা করবে। বিএনপি যদি দেখে তার অঙ্ক মিলে না, সে অঙ্ক মিলাবার চেষ্টা করবে। আর একজনে যদি দেখে তার অঙ্ক মিলে না, সে অঙ্ক মিলাবার চেষ্টা করে। এটা তো প্রত্যেক দিনের ঘটনা। এবং রাজনীতিতে তো সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নতুন ঘটনা। উনি বললেন যে টিউলিপ সিদ্দিকীকে লিখছে, আবার প্রধানমন্ত্রী লিখছে আপনার দরজা খোলা আছে, পরের দিন কী হবে তা উনিও জানেন না। কোশ্চেন হলো রাজনীতিতে সবসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী হবে আপনি প্রেডিক্ট করতে পারেন। হ্যাঁ, একটা বিষয় আছে, আমি ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমি মুক্তবাজার অর্থনীতি বিশ্বাস করি, আমি এই দেশের ডেমোক্রেসি মানুষের মানে কী বলে বাক স্বাধীনতায় বিশ্বাস করি। তাহলে আমি এরকম 3টা বা 4টা ন্যূনতম প্রোগ্রাম নিয়ে আমি মাঠে নামবো। এই ন্যূনতম প্রোগ্রামের সাথে কারা আছে? এর সাথে ধরেন ধর্ম একটা বিষয়, ধর্ম ব্যবসায়ী একটা বিষয়, আর ধর্মীয় মানুষ এক ধরনের বিষয়। একটা পর্যায়ে ধরেন হেফাজত যখন এখানে আন্দোলন করে, এইখানে যখন ঢাকা, আপনার মনে আছে এরশাদ সাহেব পর্যন্ত নাইমে পানি খাওয়া শুরু করলো মানুষের, এরশাদ তো হেফাজত করে নাই, ও খাওয়া ও মোচা আসা কেউ সবাই নামছে, নাইমে তাদের সবার সাহায্য করা শুরু করছে। এই হুজুরে যাইতেছে, মানুষ যাইতেছে, পানি খাওয়া খেজুর খাওয়া, মানুষ অনেক কিছু করছে। কে কখন কোথা দিয়ে কি শুরু করবে আর কখন কি ঘটবে এটা প্রেডিক্ট করা রাজনীতি সম্ভব, আমি মনে করি এটা পসিবল না। কাজেই রাজনীতিতে
এখানে যেমন সম্ভব একেবারেই কাছে যাওয়া, একসাথে রাজনীতি নির্বাচন করা, তেমনই সম্ভব একেবারে বৈরী উত্তরমুখী এবং দক্ষিণমুখী অবস্থান করা, যে একেবারে বিরোধী দল অবস্থান করা। এটা কৌশল হতে পারে, সবসময় রাজনীতি একটা কৌশল থাকে। জামাতের কৌশল জামাত নেবে, ওনার কৌশল উনি নেবে, আমার কৌশল আমি নেব, আপনার কৌশল আমি নেবে। আমরা যদি মল্লযুদ্ধ আমি যে কৌশল যেটা শ্যুট করবে সেইটাই নেব, পরিস্থিতি আলোকে করবে। বল একটা বারে আমরা ক্রিকেট খেলে দেখি, সেই বলের উপর ভিত্তি করে তারা ব্যাটিং করে। এমনিতে এই যে এখন সরকারের ছাত্রদের প্রতিনিধি হিসেবে বা প্রতিনিধি নামে যারা আছে, কারণ এটার মানে বিতর্ক আছে যে তারা আসলে সকল ছাত্রদের বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে কিনা, তাদের অ্যাক্টিভিটিসকে আপনার কাছে কি মনে হয়? তাদের পারফরমেন্স, তাদের চাওয়া আকাঙ্ক্ষা, তাদের একটা সংগঠন দ্বারা করেছে জাতীয় নাগরিক কমিটি, তাদের বক্তব্য বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে বা প্ল্যাটফর্মে এর অধীনে তারা যেটা বলছে বা করছে, একটা দেশে মানুষের রাজনীতি করার সকলের অধিকার আছে, কিন্তু একটা দেশের নষ্ট করার, ধ্বংস করার অধিকার যেমন শেখ হাসিনার নাই, খালেদা জিয়ার নাই, তারেক রহমান সাহেবের নাই, XYZ নাই, ওরা নাই, আমার নাই, কেউরই নাই। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা পর্যায় পর্যন্ত তো আমরা মনে করেছিলাম যে ইয়েস, তাদের উপরে ভিত্তি করেছি, কিন্তু তাদের মধ্যে যে এখন ডিভিশন, কনফিউশন প্লাস পদের অবস্থান সব মিলিয়ে তারা, আমি ব্যক্তিগতভাবে কনফিউজ তাদের ব্যাপারে, আমি পার্সোনালি কনফিউজ। আর গোলাম মোল্লা রনি না পারলো, ওরা পেরেছে আপনাকে কনফিউজ না, আমি গোলাম মোল্লা কনফিউজ, মানে উনি জানি কনফিউজ, মানে আমি কনফিউজ। অ্যাকচুয়ালি তারা চায় কি, তারা একটা দল করবে, গভর্নমেন্টে বসে কিংস পার্টি করবেন তারা, মানে বলেন ওকে ফাইন, ইউ ডু ইট। আচ্ছা, আবার আজকে দেখলাম আপনারা ক্ষমতা থেকে সেরে আসেন, কালকে যেন কী বললো, মানে কে যেন কাকে বললো, পড়তে চাই না এখন, আর পড়তে মন চায় না, কারণ এত বেশি প্রবলেম হয়ে গেছে যে পড়তে মন চায় না। যেইটি একটা ইন্টারেস্ট নিয়ে পড়লাম, যেইটি একটা ইন্টারেস্ট নিয়ে, মানে পরিস্থিতি এইখানে এসে দাঁড়াইছে। আপনারা ধরুন আমার এলাকায় গতকালকে গেছে বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্রদলের, তো তারা একটা ছবি আছে আমার কাছে, এই টেলিফোনে আছে, 8-10 জন ছেলে, তারা ধাওয়া করছে কেমন যাই, তার পান দোকানে বসে পানের লোকের সাথে, পান দোকানের সাথে কথা বলতেছে। এই কার্যক্রম করে আপনারা কি অ্যাকচুয়ালি রাজনীতি করবেন, অ্যাকচুয়ালি চান কি? আপনাদের এতদিন বসে আমার যা ধারণা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা শক্ত অবস্থান আছে, সেটা হলো ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে, এটা একটা শক্ত অবস্থান তার। আর আমি একটা কনক্লুশন আসছি যে একটা শক্ত অবস্থান। আর একটা শক্ত অবস্থা আছে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। ওকে ফাইন, আপনাদের একটা অবস্থা আছে। আওয়ামী লীগের বিরুদ্ধে তো জামাতও কথা বলে, কথার কথা। আওয়ামী লীগ ইন্ডিয়ার বিরুদ্ধে জামাতও কথা বলে, ইন্ডিয়ার বিরুদ্ধে বিএনপিও কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কথা বলে, অন্যান্য দল আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, বিএনপিতে। তা আপনাদের ডিফারেন্স কি? ডিগ্রি হইতে পারে, যে আপনারটা 90 ডিগ্রি, আমারটা 80 ডিগ্রি, আর একজনের 70 ডিগ্রি। কাজে এই ডিগ্রি পাইপা তখন আর এই পলিটিক্সে আপনার একটা মানে সুনির্দিষ্ট কতগুলো প্রোগ্রাম যদি আপনার দিতে পারেন, সেগুলো একটা কথা। তা আমি মনে করি না যে এই প্রোগ্রাম যারা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কার্যক্রম নিয়ে মাঠে নামছে বা যে কার্যক্রম করতেছে, তাতে মানুষ মানে বিরক্তই বলবো আমি। এবং তারা তো এ আর বি এর মধ্যে তেমন কোনো পার্থক্য দেখছে না, না আমি তো দেখি না। না, তারা দেখছে না এ আর বি এর মধ্যে, তারা বলে এ আর বি, আমি সি তো দেখিই নেই। সি এর মধ্যে কি পার্থক্য? আর অনেক কথা শুনি, সেগুলো বাতাসে ভেসে বেড়ায়, সেগুলো তারা বলে না এভিডেন্স আছে, নাই যে তা নয়। তো সেই সব ব্যাপারে এখন বলতে চাই না, কারণ বলতে চাই না এরকম আমরা কেউ দুর্বলকে সবল করতে চাই না, তারা দুর্বল আছে, দুর্বলই থাকুক আপাতত। মিস্টার গোলাম মোল্লা রনি, আপনার অবজারভেশন কি? আমার অবস্থান হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের ব্যাপারে সবার এটা শ্রদ্ধা, আকর্ষণ, ভালোবাসা ছিল। এটি হলো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত। এখন তাদের অনেক কথা, কর্মকাণ্ড সব কিছু ক্রমশ বিরক্তির দিকে যাচ্ছে। আমাদের দেশের লোকজন এখন খুব কনজারভেটিভ। আমাদের দেশে পাকনামও বেশি একটা মানুষ পছন্দ করে না। প্রত্যেকটা মানুষেরই তার বয়স অনুযায়ী, অবস্থান অনুযায়ী কথা বলা উচিত। এখন দেখা গেল বাঘ যদি বিড়ালের মতো মিউ মিউ করে, বিড়াল যদি বাঘের মতো মিউ মিউ করে, তো এই জিনিসগুলো পছন্দ হয় না। তো এখন পুরো বাংলাদেশের যারা শাসন ব্যবস্থা, ক্ষমতা যাদের হাতে রয়ে গেছে, সেই ক্ষমতাধর লোকদের আমাদের চিরাচরিতভাবে যেভাবে দেখছি সেরকমভাবে তারা হচ্ছে না। ফলে ক্রমশ দিন যত যাচ্ছে তাদের সম্ভাবনা তত বিনষ্ট হচ্ছে এবং মাস পিপল, সাধারণ মানুষের মধ্যে তাদের আকর্ষণ, গ্রহণযোগ্যতা কমেছে এবং ক্ষেত্রবিশেষে বিরক্তি উদ্রেক করছে। এবং একটা জিনিস দেখবেন, ক্রোধের তুলনায় বিরক্তি কিন্তু মারাত্মক। আপনি ধরেন কারোর প্রতি রাগ হলেন, তো কারোর প্রতি রাগ হলেন, তখন আপনার ক্রিয়া প্রতিক্রিয়া একরকম, কিন্তু কারোর প্রতি আপনি বিরক্ত হলেন, ধরেন মশা আপনাকে খুব বিরক্ত করে, মাছি খুব বিরক্ত করে, তো ওই অবস্থাতে মানুষ অনেক সময় নিজের প্রতি অত্যাচার করে। একটা মাছি থাপ্পড় দিতে গিয়ে নিজের গালের উপর 10-12 বার থাপ্পড় মেরে দেয়। তো এরকম একটা অবস্থা হয় কি, এখন এই যে যা কিছু রাজনীতিতে এই মুহূর্তে হচ্ছে, শুধুমাত্র তরুণ যুবক না, তার সঙ্গে সঙ্গে প্রায় সব ক্ষেত্রেই
বিরক্তি উৎপাদন করছে মানুষের মনে। ভয়ও পাচ্ছে না কেউ, কোনো মানুষের মধ্যে ভয় নাই এখন। সবাই মানে হাওয়ায় যেভাবে উড়াল দেয় সেভাবে উড়াল দিয়ে ভয় পাচ্ছে না, কাউকে সম্মান করবে, রেসপেক্ট করবে। ওইরকম যারা ক্ষমতাধর লোকজনের প্রতি একটা রেসপেক্ট নাই, ভয় নাই, উল্টো বিরক্তি। আবার কারো কারো কথায় করুণা আসে যে লোকটা কত অসহায়, তাকে একটু হাত পা টিপে দিয়ে আসি বা বসিয়ে দিয়ে আসি, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। এরকম না, রাজা মানে কিং ইজ কিং। যিনি রাজা হবেন তার একটা ঘোড়া থাকবে, তার একটা রাজপ্রাসাদ থাকবে, তার হাতে চাবুক থাকবে, তারপরে শেষে তার বাসার সামনে বড় মানে সেই মোষওয়ালা সেই দারোয়ান থাকবে, আমরা তাদেরকে ভয় পাবো, রাজা যায় এই অবস্থা। রাজা যদি সেখানে ভিখারির মতো আচরণ করে, হ্যাঁ, তাহলে তো এই জিনিসগুলো হয় না। এখন পুরো রাজনীতি, রাজার যে নীতি, আমি বারবার এখানে বলেছি ষষ্ঠী তৎপুরুষ সমাস। তো সেই রাজার যে নীতি, সেই রাজার যে নীতি, রাজনীতিটা এখন বলতে গেলে ক্ষমতা যাদের হাতে তারা বলছে আমরা রাজনীতি বুঝি না। আরে বাবা, ইটস এ পলিটিক্যাল পোস্ট, পলিটিক্যাল পোর্টফোলিও অ্যান্ড পলিটিক্যাল অফিস। ফলে এখানে আপনি যত কিছুই বুঝেন না কেন, ওটা এখানে দুই পয়সার মূল্য নাই। ওই চেয়ারে বসতে হলে আপনাকে শুধুই রাজনীতি সবার আগে বুঝতে হবে। তো এখন এখানে যারা এই মুহূর্তে যারা আছেন তাদের অনেক লেখাপড়া আছে, অনেক যোগ্যতা আছে, অনেক ডক্টরি ডিগ্রি আছে, অনেক আন্ডারস্ট্যান্ডিং আছে, অনেক স্যাক্রিফাইস আছে দেশ জাতির জন্য। কিন্তু মূল ব্যাপার হলো তাদের স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিস, ভোটার্স, যাদের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার জায়গার মধ্যে একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে এবং এই গ্যাপটি ক্রমশ বাড়ছে। এবং ওই গ্যাপের মধ্যে কতগুলো ভয়াবহ উপসর্গ আলটিমেটলি তৈরি করা হয়ে গেছে। এর কারণ হলো, আপনি ধরুন যে বিএনপির সময়টিতে তোফায়েল সাহেবকে নাকি হাতকড়া পরানো হয়েছিল। আচ্ছা, ভালো কথা, কিন্তু আওয়ামী লীগ সেটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে অনেক গুণ বেশি করে। তারা কাউকে হাতকড়া পরায়নি, কিন্তু ময়লার গাড়িতে মামলা, অমুক মামলা ঠামলা দিয়ে একটা মানুষকে যতভাবে অপদস্থ করা সম্ভব সেইভাবে তার উপরে আচ্ছা আরও অনেকগুলো অপমান করার সেটা করছে। আবার আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেটা আবার এখন কোর্টে এসে কারোর মাথায় ডিম মারা, ডাইরেক্ট ফ্লাইং কিক, লাথি মারা, তাও আবার সাবির হোসেন চৌধুরীর মতো মানুষকে লাথি মারা, কামরুল সাহেবকে এই ডায়াবেটিসের রোগী, এমনি ভিতর সন্ত্রাস, ডায়াবেটিস রোগী, তাকে সেই উপরে উঠানো নামানো, এই কাজগুলো এত সুন্দরভাবে হচ্ছে। হওয়ার পরে যারা ক্ষমতায় যাবে আর এখন যারা ক্ষমতায় আছে তারা বারবার খালি ওই দৃশ্যটা মনে করছে যে আগে যেহেতু তারা প্রথম বলছে যে উই হ্যাভ ডান এভরিথিং ম্যাটিকুলাসলি, এবং এখানে ম্যাটিকুলাস শব্দের অর্থ হলো যে অঙ্কের যেভাবে সূত্র আছে 2 + 2 4 হিসাব করে করে অঙ্কতে এগোয়। তো এইভাবে তারা যেহেতু এই যে রাজনীতির আজকের এই পরিণতিতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তারা ম্যাটিকুলাসলি এসছে, অঙ্ক কষে কষে আজকে এখানে এই ঘটনা ঘটবে, কালকে ওই হবিগঞ্জে এই ঘটনা ঘটবে, পরশুদিন এখানে ছাত্ররা আসবে, এগুলো সব তারা পরিকল্পনা করে আসছে যদি তাদের কথা সত্য হয়। তো কাজেই তারা ওইটা যদি ম্যাটিকুলাসলি কল্পনা করে এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে, তাহলে তাদের পরাজয়ের ফলে, তাদের ব্যর্থতার ফলে ম্যাটিকুলাসলি কী কী ঘটনা ঘটতে পারে এই ভয় কিন্তু রীতিমতো অস্থির হয়ে গেছে। ফলে কি হচ্ছে দেখেন, তাদের মুখে যে কথাগুলো মানায় না তারা কিন্তু সেই কথাগুলো বলছে। অনেক বড় বড় মানুষ মানে খেলিয়েছে বিশ্ব নিলয়ে বিরাট শিশু আনমনে। এখন উনি 88 বছরের একজন বয়স্ক মানুষ, সারা পৃথিবীর অভিজ্ঞতা, হ্যাঁ অফিসিয়ালি 84। তো সারা পৃথিবীর সব মানুষ তিনি উলট পালট করে দেখেছেন। তো সেই মানুষ অ্যাজ ইট ইজ সেভাবে কথাবার্তা বলছেন, মনে হয় যেন 3-4 পড়েন একজন শিশু, দুনিয়ার কোনো কিছু বুঝে না। আমাকে বলল ক্ষমতা আসার জন্য আমি এসে গেলাম, আমি তো এত কিছু চিন্তা ভাবনা করিনি, যদি লেগে যায় ভালো, আর যদি না লেগে যায় কপাল খারাপ। তো এখন ওই যে ওনার যে কৌতুক যেটা বললাম, যে আমিও কিন্তু ওইভাবে বলছি যে যদি সব কিছু স্বাভাবিক থাকে, সব কিছু স্বাভাবিক থাকে, এখনকার মতো থাকে, তাহলে বিএনপি আর জামাতের বন্ধুত্ব সম্ভব নয়। তবে উনি যেটা বলেন যদি ঘরে আগুন লাগে, যদি ঘরে আগুন লাগে তাহলে বন্ধুত্ব হতে পারে। এখন আমাদের বন্ধুত্বের জন্য ঘরে আগুন লাগার জন্য অপেক্ষা করতে হবে, এছাড়া বন্ধুত্ব সম্ভব নয়। সিমিলারলি বিএনপি কিন্তু আনকন্ডিশনালি সরকারকে বিশ্বাস করেছিল, জামাত তো প্রথম থেকেই তাদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে তাদের সঙ্গে করার জন্য। কিন্তু ওই বিএনপির সাথে সরকারের যে দূরত্বটা, এই দূরত্বটা আপাত দৃষ্টিতে ওনার ওই এর মতো যদি কোনো আগুন না লাগে, মেজর যেমন মধ্যে দেখা গেল সীমান্তে একটা গণ্ডগোল হলো, তারপরে আবার মধ্যে কি একটা দুর্ঘটনা ঘটলো, সেই ঘটনার পরে আবার উনি সবাইকে ডাকলেন ঐক্যমত্যের জন্য, সবাই সেখানে গেলেন। এরকম কোনো কেস টু কেস যদি দুর্ঘটনা ঘটে,
এবং সেটার মধ্যে যদি কোনো ম্যাটিকুলাস থাকে, পরিকল্পনা থাকে যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আবার এক টেবিলে বসার জন্য বসানো হলো, ওটাও হাইয়েস্ট 15 দিন থাকবে। 15 দিন পরে আবার ডক্টর ইউনূস বলবে যে আল্লাহ এখানে সে এত সুন্দর সুন্দর কথা বলে গেল, 15 দিন পরে সেইগুলো থাকবে না। ফলে এখন যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যে অব্যবস্থাটা তৈরি হয়েছে, যে অবিশ্বাস তৈরি হয়েছে, এবং এই সময়গুলোর মধ্যে কতগুলো অন্যায় হয়ে গেছে, কতগুলো পাপ হয়েছে, কতগুলো গুনাহ হয়েছে, এই পুরো জিনিসগুলোর কর্মফল যারা যারা করেছে তাদেরকে ভোগ করতে হবে। আওয়ামী লীগ যেভাবে ভোগ করেছে সেই ভোগ করার পরে আপনি আবার একটা নতুন কনক্লুশনের দিকে যেতে পারবেন, তার আগ পর্যন্ত আপনি যেতে পারবেন না। এটা হলো মিস্টার নুরুল ইসলাম মনি, আমরা শেষের দিকে, সো ক্লোজিং রিমার্কস, হোয়াট ইজ নেক্সট? এই বিষয়টা ক্লোজিং রিমার্কস এইভাবে করে যে এটা আমাদের দেশটা সেভ করার দায়িত্ব আমাদের সকলের উপর বর্তিয়েছে আমি মনে করি। প্রফেসর ইউনূস সাহেব বুঝে করুক আর না বুঝে করুক, এবং তার অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা বুঝে করুক আর না বুঝে করুক, দেশের পরিস্থিতি খারাপই হচ্ছে এবং সাধারণ মানুষের অসুবিধা হয়েছে, এবং সাধারণ মানুষের সমস্যা বোঝার মতন পরিস্থিতি তাদের নেই, বিকজ তারা গভর্নমেন্টে বসেছে বাইরে থেকে এসে, তারা এই পলিটিক্সের এই মাটির সাথে মিশে গভর্নমেন্টে বসে নেয়। আর কিছু এনজিও মানুষ বসেছে, গভর্নমেন্ট চালাবার মতন অভিজ্ঞতা সম্পন্ন মানুষও তাদের সাথে নেই। ফলে যে বিভিন্ন জায়গায় অ্যাডহকরিজম হচ্ছে, যেন আপনি ট্যাক্স বাড়ালেন, এ করালেন, সে করলেন, মানুষ ট্যাক্স দেবে কোথা থেকে? মানুষের কি সেই সম্পদ আছে নাকি? সম্পদ হলো শেখ হাসিনার কাছে, সম্পদ হলে তার লোকজনের কাছে এবং সেই সব বড় বড় ব্যবসায়ীদের কাছে। সম্পদ আপনি সেখান থেকে কালেকশন করেন। এই কারণে মানুষের যে মানুষের মানে দুর্বিষহ জীবনযাপন করেছে শেখ হাসিনা 15 বছরে, সেই দুর্বিষহ মানুষের উপরে ট্যাক্স বসাইলে আপনি বসাইতে পারেন। আওয়ামী লীগের লোক যারা আছে তারা এসে লুটপাট করছে, তাদের উপর ট্যাক্স বসায়। সাধারণ মানুষের দোষটা কি? আপনি ট্যাক্স বসাইতেছেন। কাজে এইখান থেকে সেভ করার জন্য একটা নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া কোনো উপায় নেই, এবং নির্বাচিত গভর্নমেন্টের জায়গায় নিয়ে আসার পরিস্থিতি যত দ্রুত করবে তত বেটার ফর দ্য নেশন। প্রফেসর ইউনূস এইখানে বসার পরে তো এক জায়গায় তো ল্যান্ড করতে হবে, তার তো এখানে তো ফেলে দিতে হবে। কোথায় ল্যান্ড করবেন? একটা নির্বাচিত গভর্নমেন্টের কাছে ল্যান্ড করবেন। তো নির্বাচিত গভর্নমেন্টটা আপনি যদি সংস্কার করেন লম্বা সময় ধরে, সংস্কার করেন যদি করতে, এই লম্বা সময় ধরে সংস্কার করে যদি আপনাকে আনএন্ডেড সংস্কার যদি করেন, তারপর একটা নির্বাচন, একটা উনি বলছেন খুব ভালো নির্বাচন, ইয়েস উই আর হোপফুল ফর দ্যাট, বাট উনি একটা লম্বা সময় দিয়ে নির্বাচন করলে মানুষের, উনি যেটা বলছেন যে ভয় নাই, ডর নাই, আইন শৃঙ্খলা নাই, মানুষ মানে একটা ফ্র্যাঙ্কেনস্টাইন স্টাইল একটা হয়ে গেছে, মানে মানুষ মানে যাদের মতন চলতেছে, এরকম একটা ভয় ভীতির কালচার যেমন শেখ হাসিনা তৈরি করছে, উল্টো দিকে চলে গেছে। সেটা বিষয়টা এটা গভর্নমেন্টের মতো চলুক, মানুষ মানুষের মতো চলুক, অ্যাডমিনিস্ট্রেশনের মতো চলুক, আইনকানুনের মতো চলুক। সেরকম একটা জায়গায় নিয়ে আসার জন্য যে কাজ করা দরকার ছিল, মানুষ যেটা প্রত্যাশা করছিল ওদের কাছে, সেটা কিন্তু মানুষ পায় নাই। আর সেইটা দিন যত যাবে তত খারাপ হতে থাকবে, আর দিন যত থাকবে যেতে থাকবে তত যেটা হইতে থাকবে সেটা হলো এই গভর্নমেন্ট দুর্বল হতে থাকবে। তাতে মানুষের এইরকম আস্থাহীনতা হবে, তখন হবে কি তারা একটা ভালো নির্বাচন দিতে চাইলেও নির্বাচনটা দিতে পারবে না, সেই পরিস্থিতি তাদের মধ্যে আরও ক্রাইসিস তৈরি হবে। সেই ক্রাইসিসটা ওভারকাম করার জন্য, দেশটাকে বাঁচাবার জন্য আমরা মনে করি একটা বেস্ট নির্বাচন করার জন্য এবং স্ট্রংলি এটা হ্যান্ডেল করা। 9 মাসে যদি দেশ স্বাধীন হতে পারে, তবে 9 মাসে নির্বাচন হতে পারবে না কেন? ইটস ভেরি বিগ কোশ্চেন টু মি। আর একটা সংস্কার আপনি করলেন, শেখ হাসিনা, আমরা সংস্কার করে দ্য লেটেস্ট ফর্ম অফ দ্য ডেমোক্রেসি আমরা যেটা বিশ্বাস করেছি সেটা হলো আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করেছি। শেখ হাসিনা এসে পরে বলে নাই, দরকার নেই। তা আমি এটা আপনার অনেক সংস্কার করবেন, নেক্সট গভর্নমেন্ট যেই নিয়ে আসুক সে নিয়ে বলবেন যে না আমি এগুলো দরকার নেই, আপনি করবেন কি? চাবুকটা তার হাতে, ড্রাইভিং সিটে এসে বসে আছে, আপনি করবেন কি? কিছু করেন নেই। এইটা ফিউটাইল এক্সারসাইজ। আপনি বরং প্রফেসর ইউনূসের মতো মানুষ যে গভর্নমেন্ট আসুক তার পাশে থেকে আপনি এই সাহায্যটা করেন যাতে এই জিনিসগুলো বাস্তবায়ন হতে পারে, মানে করতে পারে। আপনি সেই পরামর্শ দেন, তাতে দেশের অনেক উন্নতি হবে আমি বলে মনে করি। আর দ্বিতীয়ত হলো, আমি আর একটা রিকোয়েস্টও করতে চাই আপনার মাধ্যমে, যে দেশের যদি ইকোনমি থেমে যায়, দেশে যদি ইনভেস্টমেন্ট থেমে যায়, এবং সিদ্ধান্তহীনতা একটা প্রবলেম, আর একটা প্রবলেম হলো গতি স্লো হয়ে গেছে। ফলে বাইরের বিদেশি শক্তি, বিদেশি যারা আছেন, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নে যারা ইনভেস্টর আছেন, এখানে অনেক ইনভেস্টমেন্ট তো তাদের আছে বিভিন্ন ক্ষেত্রে, সেসব ক্ষেত্রে দে আর কনফিউজ, তারা তো বুঝতে পারছে না এটা কেমনে হবে। তো তারাও দে আর লুকিং ফর এ স্টেবল গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টের সাথে কাজ করতেও ভয় পায়। যেমন চায়না বলেছে আমরা এই গভর্নমেন্টকে টাকা দেবো না, কেন দেবে না? ইটস নট এ স্টেবল গভর্নমেন্ট, এবং এটা একটা মানে কত কন্টিনিউ করবে, কতদিন তারা জানে না, তারা তো টাকা দিচ্ছে না। তো সব মিলিয়ে যে পরিস্থিতি হবে মানুষের, সেটা খারাপ হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসার জন্য যত দ্রুত সম্ভব আপনি নির্বাচন দিয়ে একটা পরিস্থিতি, ওকে ফাইন, নির্বাচন দেওয়ার পর কী হবে?
ধরেন XYZ যিনি শেষ করতে হবে। হ্যাঁ, XYZ যিনি আসবেন তার তো একটা স্টিক থাকবে এইরকমের যে আমার আফটার 5 ইয়ার্স আই এম টু গো টু দ্য পিপল, আই এম টু ফেস দ্য পিপল, আমার লোক ওর সাথে কথা বলতে হবে, এবং ইফ দে আস্ক এনি কোশ্চেন টু মি আই এম টু রিপ্লাই টু দেম। এইরকম একটা পরিস্থিতি থাকলে হি উইল বি কেয়ারফুল। এখন যেটা গভর্নমেন্টে আছে তারা কার কাছে যাবে আর কি কেয়ারফুল হবে কোন বিষয়? ধন্যবাদ। সুতরাং সেই পর্যায়ে আনার জন্য একটা নির্বাচন অতীব জরুরি এবং সেটা দেওয়া উচিত, এবং সেটা শক্ত নির্বাচন হোক, ভালো নির্বাচন হোক, এটা মানুষ প্রত্যাশা করে, মানুষ এটা চায়, সেটা আপনারা করেন। এটি আমি আপনার কাছে আপনার মাধ্যমে এই সরকারের কাছে প্রত্যাশা অনেক করি। ধন্যবাদ মিস্টার গোলাম আলা রনি। আমার বক্তব্য হলো যে সরকার এই মুহূর্তে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়ার বা ক্রেডিবল একটা ইলেকশন দেওয়ার মতো 1% তার মাজার কোমরে জোর নেই। এখন যদি একটা নির্বাচন হয় বাংলাদেশের 300 আসনে বিএনপি পাশ করে যাবে। বিএনপির একটা কোনো প্রার্থীর, আমি তো কোনো জায়গাতে আমাদের আমি সিলেটে বিএনপির প্রার্থীর সামনে দাঁড়াবে 1 ঘন্টা তো দাঁড়াতে পারবে না, 300 আসনে বিএনপি আসবে। তো এখন বিএনপি 300 আসনে যদি আসে তাহলে এই একতরফা নির্বাচনে দেখা যাচ্ছে ভোটাররা আসবে না, তাহলে সেই ব্যালট বাক্স ভরা থেকে শুরু করে আবার সে ঝামেলা। তো এইগুলো নিয়ে এই সমস্যাটা সৃষ্টি হতো না যদি উনি আসার সাথে সাথে যদি শাহাবুদ্দিন সাহেবের মতো ফ্রি অ্যান্ড ফেয়ার কথাবার্তা বলে এই ডিসেম্বরের মধ্যে, মানে যে ডিসেম্বর গেল অর্থাৎ জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দিত, তাহলে হয়তো বিএনপি 260, 270 বা ইভেন 200+ সিট পেত, জামাত 30-35টা সিট পেত, অন্যান্য দলগুলো স্বতন্ত্র অনেকে দাঁড়াতো, এটা খুব একটা ইজিলি হয়ে যেত। কিন্তু এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে সেটা হলো গত 5 মাসের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল, সেখানে পুলিশের যে কথা, এখন পুলিশের ওসি সাহেব থানার মধ্যে নিরাপদ না। তো তিনি কি করে বিএনপির একজন যুবদলের নেতা বা ছাত্রদলের নেতা তাকে কন্ট্রোল করে ওখানে ভোট র্যাগিং বন্ধ করবেন, এই মাঠের দৃশ্য এখন ওই পর্যায়ে নেই। এই টোটাল জিনিসটাকে ইভেন এখন দেখুন, সেদিন দেখলাম যে সেনাবাহিনীর এক কর্মকর্তা ছাত্রদের সাথে বার্গেনিং করছে এবং সে ভয় দেখাচ্ছে, তোমরা জানো আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। তখন তাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছে যে ওকে আপনি অ্যাকশনে যান, দেখি আপনার কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, অ্যাকশনে যান। তো ভদ্রলোক কিন্তু আর সাহস পেলেন না। তো বাংলাদেশে মিলিটারির সামনে ওইভাবে দাঁড়িয়ে কেউ কথা বলবে ইতিপূর্বে আমরা তো এটা কল্পনাও করতে পারিনি, কিন্তু এই ঘটনাগুলো এখন বাস্তবে ঘটছে। ফলে সব মিলিয়ে অর্থাৎ আপনি দেখা গেল যে গোল আলু, তারপর লাল আলু এই ম্যাশ করে ফেলছেন, ভর্তা বানিয়ে ফেলছেন। ভর্তা বানিয়ে এখন যদি বলেন এটা আলাদা করেন, আপনি সেটা আলাদা করতে পারবেন না। অর্থাৎ আপনি যে কলাটা খুলে ফেলছেন, কলা খুলে যদি এখন বলছে যে এটা বুঝিয়ে দাও, আপনি সেই কলাটা আবার স্বাভাবিক অবস্থা রাখতে পারবেন না। তো ওনরা এই গত 5 মাসে পুরো পরিবেশ পরিস্থিতি এমন একটা জটিল পর্যায়ে নিয়ে গেছেন। এখন আমরা দাবি করছি, আমরা অনেকে কিছু দাবি করছি, যদি সত্যিকার অর্থে আমাকেও যদি আর জায়গায় বলতে বলো যে ঠিক আছে ইউ ডু ইট, আই ক্যানট ডু ইট, বিকজ পরিস্থিতিটা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সবাই মিলে এমন একটা জায়গাতে নিয়ে আসছে ডেড এন্ডে, যে ওখানে গর্তের মধ্যে পড়তে হবেই। এখন সবাই গর্তের মধ্যে কিভাবে কখন কোন জায়গাতে পড়বো এটা হলো দেখার বিষয়। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে বা তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন। মিস্টার গোলাম আলা রনি এবং মিস্টার নুরুল ইসলাম মনি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আমার অতিথিরা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন এবং পরিস্থিতির যে খুব একটা উন্নতি হয়নি সেটা বুঝিয়েছেন আমার এক অতিথি তার ওই এক কথার মধ্য দিয়ে, যে বিগত সরকারের সময়ে এরকম একটা ধারণা তৈরি হচ্ছে, মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল যে বেঁচে থাকাটাই হচ্ছে উন্নতি। আজকেও সেই একই অবস্থা, বেঁচে থাকাটাই উন্নতি। ইনভেস্টমেন্ট নাই, না ডোমেস্টিক না ফরেন, সবাই একটা স্ট্যাবল গভর্নমেন্ট দেখতে চাইছে, গভর্নমেন্টের কোনো স্ট্যাবিলিটি দেখতে পাচ্ছে না, তারা পারফর্ম করতে পারছে না। ওনারাই বলছিলেন, এবং দিন যত যাবে সরকার তত দুর্বল হবে। এমনকি ওনারা এটাও বলছেন, কথায় কথায় আরেকজন বলছিলেন যে এখনও যদি তারা নির্বাচন দেয়, সেই নির্বাচন করানোর বা নির্বাচন করবার, মানে নির্বাচন কমিশনকে একটা ভালো নির্বাচন করবার সহায়তা দেবার যে সরকারের শক্তি, সেটাও ওনারা মনে করেন নেই। এবং রাষ্ট্র পরিচালনা বলতে যেটা বোঝায় তার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে। যারা ক্ষমতায় বা দায়িত্বে বা সরকারে আছেন তাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে, রাজনৈতিক দলগুলোর কোনো সম্পর্ক আছে, জনগণের সঙ্গে কোনো সম্পর্ক আছে, ওনারা সেটা মনে করেন। এমনকি কথা বলতে বলতে এই কথাও বলেছেন যে কর্মফল যেভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভোগ করেছে, ওনাদেরকে ওই একই ইঙ্গিত করে ওনারা বলছেন যে এদেরও কর্মফল ভোগ করতে হবে। এখন কর্মটা কি সেটা আপনারা যারা টেলিভিশন সেটের সামনে আছেন তারা বিচার করবেন। এবং এই যে ক্ষমতায় কে যাবে না যাবে, আওয়ামী লীগের প্রশ্নে ওনারা বলছেন যে তার কোনো ভবিষ্যৎ তারা দেখতে পান না, কারণ তার মধ্যে ন্যূনতম আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে, কর্মীদের মধ্যে ন্যূনতম কোনো তাদের ভোটার আছে, সমর্থক আছে নেই সেটা বলা যাবে না, হয়তো তারা দৃশ্যমান নয়, কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই।
অপরাধবোধ নেই, পাপবোধ নেই। এটা একটা বড় সমস্যা ওনারা মনে করেন। এবং ক্ষমতার থাকা যাওয়ার সঙ্গে এগুলো অনেকগুলো সম্পর্ক, সেটা ওনারা এই আলোচনার মধ্যে যে অনেক রকমের স্টেক হোল্ডার আছে, সেটা দেশের ভেতরে দেশের বাইরে নানা রকমের প্রতিষ্ঠান আছে, নানা রকমের ব্যক্তিবর্গ আছে, তারা রাজনীতিতে ভোটে ম্যাটার করে। জনগণের ইচ্ছা আর একটা বড় ব্যাপার, এবং যে বা যারা রাজনীতি করেন, নির্বাচন করেন, তাদের ইচ্ছা অনিচ্ছা একটা বড় ব্যাপার। সেটা ওনারা আলোচনার মধ্য দিয়ে বোঝাবার চেষ্টা করছেন। সব কথা শেষ কথা, একমাত্র সমস্যার সমাধান হয়তো চূড়ান্ত সমস্যা সমাধান হবে না, হয়তো আরও অনেক পথ আমাদের হাঁটতে হবে, কিন্তু আপাত দৃষ্টে সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে নির্বাচন। এবং বাংলাদেশের এগিয়ে যাবার পথে একটাই সমাধান, সেটা হচ্ছে গণতন্ত্র, এবং তার প্রাথমিক ন্যূনতম পূর্বশর্ত হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন করতে হবে, এবং সেটা সরকারের সদিচ্ছা থাকলেই যত দ্রুত সম্ভব, এমনকি তো 1-2 মাসের মধ্যে, 3 মাসও সময় দিতে চাইছেন অন্তত ওনাদের আলোচনায়, যেটুকু আমি বুঝেছি। নির্বাচনই হচ্ছে সমাধানের একমাত্র পথ। জামাত বিএনপির সম্পর্ক কি, সেটা নিয়ে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেই সম্পর্ক নির্ধারিত হবে, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।